সবাইকে আবারও স্বাগতম অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ক্লাসে। যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদেরকে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ের ধারাবাহিকতায় আমরা তৃতীয় অধ্যায়ে যতগুলো পড়ানো হয়েছে এর পরবর্তীতে আমরা আজকে পড়ানো হচ্ছে উৎপাদন ব্যয়। তোমাদেরকে শেষ ক্লাসে আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আরো দুইটা উৎপাদন বিধি আছে, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। বলেছিলাম এগুলো দেখে নিতে। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় এবং এটা একটা স্পেসিফিক বলে দিয়েছি, স্বল্পকালীন উৎপাদন ব্যয়। আচ্ছা, স্বল্পকালীন উৎপাদন ব্যয় আমরা প্রথমে দেখতেছি স্বল্পকালে মোট ব্যয় সমান সমান টিএফসি প্লাস টিভিসি। তোমরা একটু সূচিটাও খেয়াল করো, সূচিতে আমি পরবর্তীতে ডেটাগুলো দিচ্ছি। টিএফসি মানে হচ্ছে মোট স্থির ব্যয় এবং টিভিসি মানে হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম স্বল্পকালে মোট ব্যয় দুইটা ব্যয়ের সমষ্টি, একটা হচ্ছে স্থির ব্যয়, মোট স্থির ব্যয়, আর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বা মোট পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, তাহলে মোট ব্যয় সমান সমান টিএফসি প্লাস টিভিসি। আচ্ছা দেখো, স্বল্পকালে প্রথমে আমরা স্থির ব্যয়ের যে সূচিটা দেখতেছি, স্থির ব্যয়ের যে কলামটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদনের পরিমাণ 1 2 3 4 উৎপাদন বাড়ানো হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থির ব্যয়ের পরিমাণ স্থির, এই কারণে এটার নাম স্থির ব্যয়। স্থির ব্যয়ের উদাহরণ তোমাদেরকে যদি আমি বলি, যেমন একটা কারখানা প্রতিষ্ঠা হলো, এই কারখানার পিছনে যে দালান কোঠার ব্যয় এটা স্থির ব্যয়। তারপরে কারখানার কিছু স্থির কর্মচারী আছে যাদের হচ্ছে উৎপাদন না থাকলেও যে খরচটা বহন করতে হয় সেটাকে বলা হয় স্থির ব্যয়। যেমন কিছু গার্ড থাকতে পারে যে উৎপাদন না হলে কিন্তু গার্ডদের কি বেতন দেওয়া লাগতেছে, তাহলে গার্ডদের বেতন অর্থাৎ যারা পাহারাদার, অথবা তুমি যদি বলো যে এখানে জমি ভাড়া হতে পারে, অথবা দালান কোঠা ব্যয় হতে পারে, যন্ত্রপাতি খরচ হতে পারে, এগুলো হচ্ছে স্থির ব্যয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে এই ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা জানি স্বল্পকালে স্থির ব্যয় থাকবে কিন্তু দীর্ঘকালে কোনো ধরনের স্থির ব্যয় থাকবে না, কেননা দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল, দীর্ঘকালে স্থির ব্যয় বলতে কিছু নেই। তাহলে আমরা যদি স্থির ব্যয়ের একটা চিত্র অঙ্কন করি, আমরা দেখতে পাই স্থির ব্যয়ের চিত্রটা কেমন হবে। এখানে উৎপাদনের পরিমাণ, এখানে হচ্ছে টিএফসি বা স্থির ব্যয়। দেখো উৎপাদনের পরিমাণ বাড়তেছে কিন্তু স্থির ব্যয় হচ্ছে সমান, সবসময় সমান, অর্থাৎ মনে করো 10, এখানে 100 100। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে টিএফসি রেখা। টিএফসি রেখা দেখতে পাচ্ছি উৎপাদন পরিমাণ 1 2 3, কিন্তু আমাদের এই যে রেখাটা আমাদের শো করতেছে যে স্থির ব্যয় সবসময় 100। এমনকি উৎপাদন শূন্য হলেও স্থির ব্যয় বহন করতে হয়, উৎপাদনের পরিমাণ শূন্য তবুও আমাদের স্থির ব্যয় কত? 100। আচ্ছা, এই গেল আমাদের টিএফসি সম্পর্কে ধারণা। এরপরে আসো হচ্ছে টিভিসি। টিভিসি হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে এই ব্যয়ের পরিবর্তন হবে। উৎপাদন বাড়লে এই পরিবর্তনশীল ব্যয় বাড়বে, উৎপাদন কমলে পরিবর্তনশীল ব্যয় কমবে। এটার উদাহরণ কি? শ্রমিকের বেতন, যারা নিয়মিত শ্রমিক, উৎপাদন বাড়তেছে, শ্রমিকদের বেতনও বাড়তেছে, শ্রমিক বেশি লাগছে। কাঁচামাল খরচ অর্থাৎ কাঁচামাল উৎপাদন বাড়বে, কাঁচামাল খরচও বাড়বে। আচ্ছা, তারপরে পরিবর্তনশীল ব্যয় আর কি হতে পারে? গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, আমরা পরিবর্তনশীল ব্যয় আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের পরিমাণ যখন 1, মনে করে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 60। উৎপাদনের পরিমাণ যখন 2, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 100। পরিমাণ 3, তখন হচ্ছে 260, এবং উৎপাদন পরিমাণ যখন 4 তখন হচ্ছে 500। তাহলে উৎপাদন বাড়ছে, পরিবর্তনশীল ব্যয়ও বাড়ছে। আচ্ছা, এখন এই পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় এই দুইটা যোগ করলে আমরা কি পেয়ে যাব? আমরা এখানে লিখেছি মোট ব্যয় সমান সমান টিএফসি প্লাস টিভিসি। তাহলে এটা যোগ করলে আমরা কি পাবো? টিসি পাবো। এই যে মোট ব্যয়, এখানে একটা ভুল হয়েছে, এই মোট ব্যয় মানে হচ্ছে টিসি। আচ্ছা, তাহলে আমরা যোগ করি। উৎপাদনের পরিমাণ যখন 1, স্থির ব্যয় 100, পরিবর্তনশীল ব্যয় 60, তাহলে মোট ব্যয় কত? 160। উৎপাদনের পরিমাণ যখন 2, মোট ব্যয় 200। উৎপাদনের পরিমাণ 3, মোট ব্যয় হচ্ছে 360। উৎপাদনের পরিমাণ যখন 4, মোট ব্যয় হচ্ছে 600।
এই হচ্ছে আমাদের মোট ব্যয়। আচ্ছা, মোট ব্যয় চলে আসলো। এখন আমরা যদি গড় ব্যয় বলি, গড় ব্যয়টা কি? আচ্ছা, গড় ব্যয় হচ্ছে উৎপাদনের পরিমাণ, মোট খরচকে যদি আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে গড় ব্যয় পাবো। অর্থাৎ এভারেজ কস্ট মানে হচ্ছে প্রত্যেকটা একক উৎপাদনে গড়ে কত খরচ হয়, তাহলে মোট খরচকে আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাবো। আচ্ছা, গড় ব্যয় হচ্ছে, দেখো যখন উৎপাদনের পরিমাণ, তাহলে গড় ব্যয়ের আমরা সূত্রটা কি জানি? মোট ব্যয়কে যখন কি দ্বারা ভাগ করব? উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। মনে করো 10টা কলম উৎপাদন করতে খরচ হয় 100 টাকা, অথবা 10টা কলম উৎপাদন করতে খরচ হয় 120 টাকা। তাহলে আমাকে যদি বলে গড়ে প্রত্যেকটা কলম কত খরচ হয়, তাহলে আমরা কিভাবে বের করব? 10টা কলমের খরচ হচ্ছে 120, এটা হচ্ছে মোট খরচ। মোট খরচ 120 কে দিয়ে আমরা কলমের পরিমাণ কয়টা? 10টা, 120 ডিভাইডেড বাই 10, তাহলে কত হচ্ছে? 12। তাহলে গড় খরচ বের করার নিয়ম হচ্ছে মোট ব্যয় ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ বা কিউ। তাহলে মোট ব্যয় ডিভাইডেড বাই, তাহলে আমরা এটা লিখতে পারি টিসি বাই কিউ। তাহলে এসি সমান সমান কি লিখতে পারি? এসি সমান সমান টিসি বাই কিউ। তাহলে এখানে গড় ব্যয় কিভাবে বের করব? মোট ব্যয় দেওয়া আছে, উৎপাদনের পরিমাণও দেওয়া আছে। যখন উৎপাদন পরিমাণ 1, তাহলে 160 বাই 1, তাহলে কত হচ্ছে গড় ব্যয়? 160। উৎপাদনের পরিমাণ 200, মোট ব্যয় 200, পরিমাণ হচ্ছে 2, তাহলে 200 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে গড় ব্যয়? 100। উৎপাদনের মোট ব্যয় হচ্ছে 360, আর আমাদের উৎপাদনের পরিমাণ 3, তাহলে 360 ডিভাইডেড বাই 3, তাহলে কি হবে? 120। তারপর উৎপাদনের পরিমাণ, মোট ব্যয় হচ্ছে 600, উৎপাদনের পরিমাণ 4, তাহলে 600 ডিভাইডেড বাই 4, তাহলে কত হবে? 150। তাহলে আমরা গড় ব্যয়টা বের করতে পারলাম। গড় ব্যয় হচ্ছে মোট ব্যয় ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ। আচ্ছা, গড় ব্যয়ের পরে আমাদের বের করা লাগবে হচ্ছে প্রান্তিক ব্যয়। আচ্ছা, প্রান্তিক ব্যয় কাকে বলে? প্রান্তিক ব্যয় হচ্ছে অতিরিক্ত এক একক উৎপাদন করতে যে অতিরিক্ত খরচ হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। আবার বলতেছি, অতিরিক্ত এক একক উৎপাদন করার জন্য যে অতিরিক্ত খরচ হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। আরেকটা সংজ্ঞা হচ্ছে অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট ব্যয়ের যে পরিবর্তন হয়। অতিরিক্ত এক একক উৎপাদন বাড়ালে মোট ব্যয় যে পরিমাণ বাড়ে বা যে পরিমাণ পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়। তাহলে আমরা সহজে বলতে পারি উৎপাদনের পরিবর্তনের ফলে প্রান্তিক ব্যয়ের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে, উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়। তাহলে প্রান্তিক ব্যয় সমান সমান প্রান্তিক ব্যয় সমান সমান হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন উৎপাদনের পরিবর্তন। এটাকে এভাবে লিখতে পারি, মোট ব্যয়ের পরিবর্তনকে, দেখো আমরা পরিবর্তনকে আমরা ডেল চিহ্ন দ্বারা প্রকাশ করি। ডেল হচ্ছে পরিবর্তন, ডেল টিসি মানে মোট ব্যয়ের পরিবর্তন, ডেল কিউ মানে উৎপাদনের পরিবর্তন। আচ্ছা, ডেল টিসি বাই ডেল কিউ হচ্ছে প্রান্তিক ব্যয়। তাহলে প্রান্তিক ব্যয়টা হচ্ছে উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয়। আচ্ছা আসো তাহলে মোট ব্যয় আমরা দেখি। মোট ব্যয় 160, উৎপাদন পরিমাণ 1, কোনো পরিবর্তন নাই, তাহলে প্রান্তিক ব্যয় হচ্ছে 160। উৎপাদনের পরিমাণ 1 থেকে 2 হলো, উৎপাদন পরিমাণ 1 থেকে 2, পরিবর্তন হচ্ছে 1। আচ্ছা, 1 ডিভাইডেড বাই নিচে থাকলো 1, আর ব্যয়ের পরিবর্তন কত হলো? 160 থেকে 200 হলো, কত হলো? বাড়লো 40 পরিবর্তন হলো। আচ্ছা 40। এবার আসো, উৎপাদনের পরিমাণ 2 থেকে 3 হয়, 2 থেকে যখন 3 হয় তখন আমাদের মোট ব্যয়ের পরিবর্তন 200 থেকে 360, কত পরিবর্তন হয়? 200 থেকে, মোট ব্যয় কিন্তু আমরা কলামে আসি, 200 থেকে 360, আমাদের পরিবর্তন হচ্ছে 160। আচ্ছা, উৎপাদনের পরিবর্তন 3 থেকে 4 হয়, মোট ব্যয়ের পরিবর্তন 360 থেকে 600, পরিবর্তন কত? 240। তাহলে আমরা প্রান্তিক ব্যয় বের করতে পারলাম। প্রান্তিক ব্যয় কিভাবে বের করলাম? আমরা মূলত দেখলাম মোট ব্যয়ের কি পরিবর্তন হচ্ছে, উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে মোট ব্যয়ের কি পরিবর্তন হচ্ছে, তাহলে মোট ব্যয়ের পরিবর্তনটাই হচ্ছে প্রান্তিক ব্যয়।
ঠিক আছে। এখন হচ্ছে গড় স্থির ব্যয়। দেখো আমাদের একটা মোট স্থির ব্যয় আছে, জাস্ট শুধু গড় স্থির ব্যয় বের করতে হবে। গড় স্থির ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয়কে যদি আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি, গড় যখনই আসবে তখন কোয়ান্টিটি দ্বারা ভাগ হবে, পরিমাণ দ্বারা ভাগ হবে। তাহলে গড় স্থির ব্যয় এএফসি ইকুয়াল টু, এই এএফসি সমান, ঠিক আছে, এএফসি সমান কি, এএফসি সমান হচ্ছে মোট স্থির ব্যয়, অর্থাৎ মানে কি টিএফসি ডিভাইডেড বাই পরিমাণ দ্বারা ভাগ হবে, হ্যাঁ, উৎপাদনের পরিমাণ বা কিউ দ্বারা ভাগ হচ্ছে। তাহলে আমাদের এখন আমরা মোট স্থির ব্যয় আমাদের জানা আছে, এখন শুধু উৎপাদনের পরিমাণও জানা আছে, আমরা এখন গড় স্থির ব্যয় বের করব। তাহলে 100 ডিভাইডেড বাই 100, 100 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 50। 100 ডিভাইডেড বাই 3, 33.33। 100 ডিভাইডেড বাই 4, তাহলে কত হবে 25। তাহলে আমাদের গড় স্থির ব্যয়ও বের হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আমাদের স্থির ব্যয় দেওয়া ছিল, পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল, আমরা এখানে কি কি বের করতে পারলাম, মোট ব্যয় বের করলাম, গড় ব্যয় বের করলাম, প্রান্তিক ব্যয় বের করলাম এবং গড় স্থির ব্যয়ও বের করলাম। আচ্ছা, তাহলে মনে করো তোমাদের সূচিতে, পরীক্ষার সূচিতে একটা কলাম দেওয়া নেই, কি দেওয়া নেই, টিভিসি দেওয়া নাই। এখন কি তোমরা টিভিসি বের করতে পারবা? হ্যাঁ, টিভিসি কিভাবে বের করতে পারবা? দেখো, আমরা যেহেতু জানি টিসি সমান সমান টিএফসি প্লাস টিভিসি, তাহলে তোমার দেওয়া আছে মান কি, টিসি দেওয়া আছে, হ্যাঁ টিসি দেওয়া আছে এবং টিএফসি দেওয়া আছে, টিভিসি দরকার। তাহলে দেখো আমি এটা বাম পক্ষ ডান পক্ষ আমরা স্থানান্তর করে আমরা বের করে ফেলি। তাহলে টিভিসি সমান আমরা লিখতে পারি হচ্ছে টিসি মাইনাস টিএফসি। তাহলে এই সূত্র বসে আমরা টিভিসি বের করতে পারছি, অর্থাৎ টিসি থেকে টিএফসি মাইনাস করলে টিভিসি বের হয়ে যাবে। দেখো টিসি থেকে টিএফসি মাইনাস করো, টিসি থেকে টিএফসি মাইনাস করলে কত হয়, 160 থেকে 100 মাইনাস করলে 60, 200 থেকে 100 মাইনাস করলে 100, 360 থেকে 100 মাইনাস করলে 260, 600 থেকে 100 মাইনাস করলে 500। তাহলে আমরা টিভিসি বের করতে পারবো। আচ্ছা, তাহলে টিভিসি বের করতে পারবা, এমনকি তোমরা যদি মনে করো টিএফসি দেওয়া নেই, টিএফসি দেওয়া নেই, টিসি বের করতে হবে, টিসি এবং টিভিসি দেওয়া আছে, তখন কিভাবে বের করবা? তাহলে আমরা যেহেতু জানি টিসি সমান টিএফসি প্লাস টিভিসি, তাহলে আমার বের করতে হবে টিএফসি, তাই তো? আচ্ছা, তাহলে টিএফসি সমান আমরা লিখতে পারি টিসি মাইনাস টিভিসি, অর্থাৎ টিসি থেকে টিভিসি বিয়োগ করো, টিসি থেকে টিভিসি বিয়োগ করো, দেখবে প্রত্যেকটার ব্যবধান 100, প্রত্যেকটার ব্যবধান হচ্ছে 100। তাহলে এটা বের করতে পারতেছে। আর গড় ব্যয় যদি বের করতে বলে, আমরা তো জানি গড় ব্যয়ের সূত্র, গড় ব্যয়ের কি সূত্র জানি, গড় ব্যয়ের সূত্র এটাকে বলছি টিসি ডিভাইডেড বাই কিউ, এবং এমসি সূত্র জানি ডেল টিসি ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, এখন কয়েকটা চিত্র সম্পর্কে আলোচনা করি একটু হালকা। তোমাদের এখানে শুধু আমি টিএফসি চিত্রটা অঙ্কন করেছি, টিএফসি চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়। টিএফসি চিত্রটা মনে আছে? টিএফসি চিত্রটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হয়। কেন? আমরা জানি উৎপাদনের পরিমাণ পরিবর্তন হলেও টিএফসির পরিমাণ স্থির থাকবে, 100 থাকবে, তাহলে এটা ভূমি অক্ষের সমান্তরাল হবে টিএফসি রেখা। আচ্ছা, টিএফসি রেখা জানলাম, এখন টিভিসি রেখাটা দেখি আমরা। টিভিসি রেখাটা মূলত এরকম হবে। আচ্ছা, তাহলে টিভিসি রেখা যদি এরকম হয় এবং টিসি রেখাটা যদি এমন হয়, টিএফসি রেখাটা এটা হচ্ছে টিভিসি, তাহলে টিসি রেখাটা হবে এরকম। খেয়াল করো, টিএফসি তো আমরা জানি ভূমি অক্ষের সমান্তরাল, টিভিসিটা বাড়তে হালকা, তখনও বাড়বে কিন্তু বাড়ার পরিমাণটা কমবে, পরে আবার বাড়তে থাকবে। আর টিসি রেখাটা অনেকটা টিভিসি রেখার শেপ, টিভিসি রেখার
মানে আকারই থাকবে, কিন্তু এটা উপরে যাবে। কেন উপরে যাবে? এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা মূলত টিএফসির গ্যাপ। হ্যাঁ, টিএফসি এতটুকু আর হচ্ছে টিবিসি হচ্ছে এতটুকু। টিএফসি এতটুকু, টিবিসি এতটুকু, তাহলে টিসি কতটুকু হবে? এতটুকু হবে। যেমন মনে করো এখানে আমরা দেখাই, এই উৎপাদনে টিএফসি হচ্ছে এই পরিমাণ এবং টিবিসিও আমরা দেখতে পাচ্ছি যে এই পরিমাণ। অথবা আচ্ছা, এটা খেয়াল করো, যখন উৎপাদন মনে করো একটা আমরা ধরলাম যে উৎপাদন কত আছে, উৎপাদন, আচ্ছা আমরা এটা দিয়ে না বুঝাই, এই উৎপাদনে মনে করো কি একটা উৎপাদন পরিমাণ, এই এতটুকু হচ্ছে টিবিসি আর এতটুকু হচ্ছে টিএফসি। তাহলে টিএফসি এবং টিবিসি যোগ করলে আমাদের এই পরিমাণ হচ্ছে টিসি। আচ্ছা, টিসি রেখা আমরা দেখতে পেলাম, টিএফসি এবং টিবিসি যোগ করার পর উপরে রেখাটা থাকবে টিসি রেখা। আচ্ছা, এরপরে আমরা দেখি এসি এমসি রেখাটা দেখি। আচ্ছা, এসি এমসি রেখাটা দেখি। এসি রেখাটা স্বাভাবিক ইউ আকৃতির হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এসি। এমসি রেখাটাও টিসি রেখা থেকে স্টার্ট হবে, কিন্তু এরপরে এমসি। দেখো আমরা দেখতে পাই উৎপাদনের পরিমাণ যখন বাড়ছে, এসি এবং এমসি খেয়াল করো, এসিও কমছে, এমসিও কমছে। 160 থেকে 100 হয়, 160 থেকে 40 হয়, কিন্তু বেশি কমে কোনটা? এমসি। দেখো এই যে এসি এবং এমসি উভয় কমছে, অর্থাৎ নিচের দিকে ডাউনওয়ার্ড স্লোপিং, কিন্তু এমসি রেখাটা নিচে আছে, কিন্তু অর্থাৎ এমসি বেশি কমছে। আবার একটা পরে দেখো এসি এমসি উভয় বাড়ছে, এই যে 120 থেকে 150 হয়, উভয় বাড়ছে, 160 থেকে 240 হয়, কিন্তু বাড়ার পরিমাণটা কার বেশি? এমসির বেশি। দেখো 160 থেকে 240, যে এখানে বাড়ছে কিন্তু এমসি বেশি হারে বাড়ছে, যার কারণে এমসি রেখাটা উপরে আছে। আচ্ছা, তাহলে এসি এমসি রেখা গেল। এসি এমসির একটা সম্পর্ক আছে, এটা তোমাদের আলাদা পড়া থাকবে। আমরা এসি এমসি চিত্র দেখলাম। এখন আমরা এএফসি রেখাটা দেখি। এএফসি রেখা, গড় স্থির ব্যয়। এএফসি রেখাটা দেখো উৎপাদন বাড়ছে, এএফসি শুধু কমছে কমছে। আচ্ছা, এএফসি রেখাটা হবে এমন, দেখছো শুধু রেখাটা নিচের দিকে নামছে, অর্থাৎ এএফসি উৎপাদনের পরিমাণ যত বাড়বে এএফসি কমতে থাকবে, কিন্তু কমতে কমতে কখনো শূন্য হবে না, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হতে পারবে। এটা তো ভূমি অক্ষ, এটা সমান্তরাল হবে, কখনো ভূমি অক্ষকে স্পর্শ করবে না। এফসি রেখা কমতে কমতে একদম শূন্য হবে না, অর্থাৎ ভূমি অক্ষকে স্পর্শ করবে না। ভূমি অক্ষের সমান্তরাল হতে পারে, কিন্তু কখনো ভূমি অক্ষকে স্পর্শ করবে না। এই হচ্ছে এফসি রেখা। তাহলে আমরা আজকে ক্লাসে কি জানতে পারলাম? আমরা স্বল্পকালে উৎপাদন ব্যয় শিখতেছি। স্বল্পকালে আমাদের উৎপাদন ব্যয় আমরা শিখলাম, স্বল্পকালে মোট ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি। মোট স্থির ব্যয় টিএফসি এবং টিভিসি এর সমষ্টি, দ্যাট মিন্স টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি। আচ্ছা, তাহলে টিসি দেওয়া, টিএফসি দেওয়া আছে, টিভিসি দেওয়া আছে, আমরা টিসি বের করলাম। এরপর আমরা গড় ব্যয় কিভাবে বের করা হয় এটাও শিখলাম। গড় ব্যয় হচ্ছে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ তিনটা কলমে তোমার মনে করো তিনটা কলম উৎপাদনে ব্যয় হয় হচ্ছে 100 টাকা। তাহলে তিনটা কলম উৎপাদনে যদি 100 টাকা ব্যয় হয়, তাহলে আমাকে যদি বলে প্রত্যেকটা কলমে গড়ে কত ব্যয় হয়, তাহলে তিনটা কলমের মোট ব্যয় 100, তাহলে আর উৎপাদনের পরিমাণ কয়টা? তিনটা, 100 ডিভাইড বাই 3, তাহলে 33.33 হচ্ছে প্রত্যেকটার পিছনে গড় খরচ। তাহলে গড় খরচ কিভাবে বের করলাম? আমাদের মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলাম। এটা হচ্ছে গড় ব্যয় বের করার নিয়ম। প্রান্তিক ব্যয় হচ্ছে উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে মোট ব্যয়ের যে পরিবর্তন হয়, আমরা মোট ব্যয়ের পরিবর্তন থেকে, এই যে মোট ব্যয়ের পরিবর্তন থেকে আমরা প্রান্তিক ব্যয় বের করলাম। এবং সবার শেষে গড় স্থির ব্যয়। গড় স্থির ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় পেয়ে যাব। এই হচ্ছে তোমাদের আজকের পড়া। আমরা কস্ট অ্যানালাইসিস করলাম স্বল্পকালে। আমরা আগামী ক্লাসে আমরা আশা করব যে প্রফিট অ্যানালাইসিস, অর্থাৎ আয়টা বের করব। আমরা ব্যয় শিখলাম আজকে, উৎপাদন ব্যয়। দীর্ঘকাল উৎপাদন ব্যয় পড়াচ্ছি না, তোমরা এটা দেখে নেবে। দীর্ঘকাল উৎপাদন ব্যয় আর কিছুই না, জাস্ট সেখানে স্থির ব্যয় বলতে কিছু থাকবে না, ঠিক আছে? তোমাদের এটাই ইম্পর্টেন্ট বেশি, দীর্ঘকালে স্থির ব্যয় থাকবে না। যদি স্থির ব্যয় থাকে তাহলে বুঝতে হবে এটা স্বল্পকালের উৎপাদন ব্যয়, ঠিক আছে? কেননা দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল।
ঠিক আছে, আপাতত তোমরা এতটুকুই থাক। আগামী ক্লাসে আমি আয় সম্পর্কে আলোচনা করব। ততটুকু পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ এবং বাসায় পড়াশোনা করো সবাই নিয়মিত। ঠিক আছে।